হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 14 থেকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা হিস্টোরিক্যাল রুটস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি এর উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। মানে ইন্ডিয়ান ফরেন পলিসি যদি আমরা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে কোন কোন বিষয় দিয়ে জানতে হবে সেটাই হচ্ছে আজকের ক্লাসের মেইন টপিক। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। ভারতের বৈদেশিক নীতি বা ইন্ডিয়ান ফরেন পলিসি ঐতিহাসিক পটভূমি বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে অনেকগুলো স্তর রয়েছে যার ওপর কিন্তু ভিত্তি করে তৈরি হয়েছে। যদি আমরা এনশিয়েন্ট টাইমে দেখি, প্রাচীন ভারতে রাজ্যগুলোর মধ্যে সম্পর্ক গড়ে উঠত কূটনীতি এবং শক্তির ভারসাম্যের মাধ্যমে। দেখো এনশিয়েন্ট ইন্ডিয়াতে তখন তো অনেকগুলো রাজ্য ছিল আমাদের ভারতবর্ষে, ঠিক আছে? তো প্রত্যেকটা রাজ্যের সাথে প্রত্যেকটা রাজ্যের যদি সুসম্পর্ক বজায় রাখার হতো, তাহলে কিন্তু তারা কূটনীতির পথ আর কি অবলম্বন করতো। প্লাস শক্তির যে ভারসাম্য, মনে করো যে সবসময় কি হতো, যেই রাজ্যের রাজা যত বেশি পাওয়ারফুল তার সাথেই কিন্তু ফ্রেন্ডশিপটা রাখার চেষ্টা করা হতো। কাজে সুসম্পর্ক থাকতো অবশ্যই কূটনীতির মাধ্যমে। আর মনে করো যদি কোনো রাজার এরকম হলো যে তার ইকোনমিক্যাল যে কন্ডিশন খুব সেরকম নয়, তাহলে তাকে কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে ভাবতে হতো, ঠিক আছে? কৌটিল্যর অর্থশাস্ত্রে বিদেশ নীতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। কৌটিল্যর যে অর্থশাস্ত্র রয়েছে, কৌটিল্য তার সেই বইটাতে, অর্থশাস্ত্র বইয়ে, এই বিদেশ নীতি বা ফরেন পলিসি কেমন হওয়া উচিত তার একটা কনসেপ্ট কিন্তু দিয়ে রেখেছিলেন। তিনি মন্ডল তত্ত্ব বা মন্ডালা থিওরি বলে একটি তত্ত্ব দেন, যেখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা গড়ে তোলে, ঠিক আছে? মানে এনশিয়েন্ট টাইমে কৌটিল্য বা চাণক্য কিন্তু একজন পলিটিশিয়ান ছিলেন, গ্রেট পলিটিশিয়ান। দেখো তিনি প্রাইম মিনিস্টার ছিলেন চন্দ্রগুপ্তের মৌর্যের। তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে হচ্ছে প্রাইম মিনিস্টার হিসেবে তিনি কিন্তু পুরো ব্যাপারটাকে খুব ভালো করে হ্যান্ডেল করতেন, ঠিক আছে? প্লাস তার যে অর্থনৈতিক দিক থেকে তার যে কূটনৈতিক বুদ্ধিও ছিল, এবং কিন্তু তিনি জানতেন যে হচ্ছে আদার্স কোনো একটা রাষ্ট্রের সাথে বন্ধুত্বের সম্পর্ক বা শত্রুতার সম্পর্ক যাই হোক না কেন, সেটা গড়ে তোলার জন্য কিছু কিছু নীতি প্রয়োজন, যেটাকে তিনি কিন্তু মণ্ডল তত্ত্বের নাম দিয়েছেন, ঠিক আছে? প্লাস দেখো কি বলেছে, এটা প্রাচীনকালে বললাম। এবার হচ্ছে মধ্যযুগে, মিডিয়াভেল ইন্ডিয়াতে বিভিন্ন বিদেশি শক্তির সঙ্গে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল। মধ্যযুগে ভারত কি করেছিল, সেই সময় কিন্তু ওই মিডল যে এজটা ছিল মধ্যযুগ, সেই সময় অনেকগুলো বিদেশি শক্তি এসেছিল। সেই সময় ডাচরা আসে, সেই সময় পর্তুগিজরা আসে, সেই সময় ফ্রেঞ্চ আসে, সেই সময় হচ্ছে ইংরেজরা আসে। তো সবার সাথেই কিন্তু ভারত চেষ্টা করেছিল বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার। আবার পারস্য, যেটাকে ইরান বলে, পারস্যের সাথে এবং ইউরোপের সাথে সেখানকার ব্যবসায়ীরাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসতো, যার ফলে একটা আন্তর্জাতিক যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেয়েছিল। যেহেতু মধ্যযুগে ভারত অনেকগুলো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল, প্লাস ইউরোপের মতো একটা কন্টিনেন্টের বিভিন্ন দেশগুলো কিন্তু সে সময় ভারতবর্ষে আসতো বাণিজ্যের জন্য। এর ফলে কি একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হয়েছিল। তারপর দেখো যখন কলোনিয়াল যে এজটা আছে, কলোনিয়াল পিরিয়ডটা, ঔপনিবেশিক যুগ, সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এবং পরে যখন কোম্পানির শাসনের অবসান ঘটে, তারপরে ব্রিটিশ সরকার কি করেছিল, ভারতের সব বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণ করত। যখন আমাদের ইন্ডিয়া, মানে প্রথমে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, তারপরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858-এ, তারপরে হচ্ছে ব্রিটিশ সরকার সমস্ত দায়িত্ব কিন্তু হাতে নিয়ে নেয়। সেই সময় ভারতের যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ব্রিটিশ সরকারই দেখতো, ঠিক আছে? এই সময় ভারত নিজের কোনো স্বাধীন বিদেশ নীতি গড়ে তুলতে পারেনি, তবে এই অভিজ্ঞতা ভারতকে শিখিয়েছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গুরুত্ব। যখন ভারত দেখলো যে আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত ডিসিশন ব্রিটিশরা নিচ্ছে যারা আমাদের দেশে রয়েছে, তখন কিন্তু ভারত তখন নিজের মতো করে স্বাধীনভাবে কোনো রকমের কোনো বিদেশ নীতি গড়ে তুলতে পারেনি। কিন্তু ওইখানে যে একটা খটকা ছিল, কারণ এরকম
একটা মানে নিজেদের দেশের বিদেশি মানে নিজেরাই হচ্ছে নিতে পারছি না, ওই একটা ক্ষোভ বলতে পারো, সেখান থেকে কিন্তু ভারতীয়দের মধ্যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একটা মানে তাগিদ কিন্তু চলে এসেছিল। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে, এবার যখন আমাদের ফ্রিডম স্ট্রাগল চলছিল, যে সময় মনে করো গান্ধীজির টাইমে, স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর অহিংসা এবং শান্তির নীতি এবং জওহরলাল নেহেরুর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ভারতের ভবিষ্যৎ বিদেশ নীতি গঠনে প্রভাব ফেলেছিল। যখন আমাদের ফ্রিডম স্ট্রাগল চলছিল সেই সময় মহাত্মা গান্ধীর তিনি হচ্ছে তার অহিংস নীতি তিনি হচ্ছে সেটার ব্যাপারে বলেছিলেন, এবং তার শান্তির যে নীতি এই ব্যাপারগুলো, প্লাস জওহরলাল নেহেরুর যে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, সবটাই কিন্তু ভারতের ভবিষ্যতের ফরেন পলিসি কেমন হওয়া উচিত তার একটা ধারণা কিন্তু দিয়েছিল। ঠিক আছে, 1947-এ যখন আমাদের ভারত স্বাধীন হয়েছিল, তারপরে ব্রিটিশে চলে যাওয়ার পর ভারত কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান বলো, নিরপেক্ষতা বলো এবং বিশ্ব শান্তি নীতি গ্রহণ করে। নিরপেক্ষতা মানে কোনো বড় শক্তির মানে মনে করো যেরকম সে সময় হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, সেই সময় কোনো বড় শক্তির সাথে যুক্ত না হয়ে নিজে স্বাধীনভাবে ডিসিশন নেওয়া, এই ব্যাপারটা কিন্তু ভারত সে সময় আর কি নিয়েছিল। প্লাস শান্তিপূর্ণ সহাবস্থান মানে বিভিন্ন যে নেইবারিং কান্ট্রিগুলো আছে সেগুলোর সাথে বা আদার্স কান্ট্রিদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার যে একটা ব্যাপার, সেটা কিন্তু এই সময় ভারত শিখে গেছিল। ঠিক আছে, ভারত নিরপেক্ষ জোট আন্দোলনে যোগ দিয়ে কোনো শক্তিশালী গোষ্ঠীর পক্ষ না নিয়ে স্বাধীন অবস্থান বজায় রাখে। যেটা বললাম যে সেই সময় যখন হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন ঠান্ডা লড়াই হচ্ছিল, সেই সময়ও কিন্তু ভারত কোনো শক্তিশালী গোষ্ঠীতে যোগ দেয়নি, বরং ভারত সেই সময় স্বাধীন ছিল এবং স্বাধীন থেকে সমস্ত ব্যাপারটা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। ঠিক আছে, সব মিলিয়ে বলা যায় যে প্রাচীন কূটনৈতিক যে নীতি, ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতা, স্বাধীনতা আন্দোলনের আদর্শ, এই তিনটা দিক মানে প্রাচীনকালে যে রাজারা ছিল তাদের যে কূটনৈতিক নীতি, সেই বিষয়টা যখন কলোনিয়াল পিরিয়ড চলছিল সেই সময় যখন তাদের একটা এক্সপিরিয়েন্স হয়, কারণ তখন সেই সময় পুরো ব্যাপারটা হচ্ছে ব্রিটিশ সরকার দেখতো, সেখান থেকে একটা অভিজ্ঞতা তারা পায়। প্লাস যখন ফ্রিডম স্ট্রাগল চলছিল সেই সময় গান্ধীজি, নেহেরু এদের আদর্শ সবটাই কিন্তু ভারতের বৈদেশিক নীতির ঐতিহাসিক পটভূমিকে তৈরি করেছিল। ঠিক আছে, চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। তোমাদের অনলাইন ক্লাসেস কিন্তু চলছে এবং নোটসও কিন্তু দেওয়া চলছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।